এক নম্বরে আমি খুন করতাম, দিস গোয়িং টু লাইফ, এক নম্বরে আমি খুন করতাম ওই ইয়েকে, কি বলে, ইলিয়াসকে। ইজ অ্যানাদার ট্যালেন্টেড বাট ভেরি ডিপলি রুটেড উইথ ইন দ্য রং প্রসেস এন্ড দিস হাসানাত গাই। গাড়ি করে বাড়ি ফেরার পথে অনুসরণ, তারপর গুম, শেষে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয় ইলিয়াস আলীর। ইলিয়াস আলীর গুম ও হত্যার চাঞ্চল্যকর তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করছে। আমেরিকাতে বসে সাংবাদিক ইলিয়াস হোসেনকে হত্যা করার জন্য পরিকল্পনা এসেছে, সেই পরিকল্পনার ভিডিওটি আজকে ভাইরাল হয়েছে, আর সেই পরিকল্পনার ভিডিওটি প্রকাশ করেছেন। আমার কাছে মনে হয় এই দেশকে মানে এইখানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধে এখন আমাদেরকে স্বাধীন করবার পালা, অস্ত্র হাতে নামতে হবে, এখানে গেরিলা যুদ্ধ করতে হবে। ধানমন্ডি ৩২, লক্ষ লক্ষ লোকে এখন লোকারণ্য। সারা বাংলাদেশের অলিতে গলিতে এখন আওয়ামী লীগের পদচারণায় মুখরিত। রাতভর তাদের মিছিল মিটিংয়ে সংঘবদ্ধ ছিল শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ। টুস করে যুবলীগ আবার এক ঘটনা ঘটা দিতে গেছিল না, মোটামুটি ঘটাই দিছে। সেইটার এগেনস্টে বৈষম্য বিরোধীরা আবার পাল্টা অ্যাকশনে যাচ্ছে। আর এই টোটাল সিচুয়েশনের মাঝখানে আওয়ামী লীগ গতকালকে আপনার একটা মশাল মিছিলের ডাক দিয়েছিল। আজ মাসেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে যাচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে ফিরবে। ইতিমধ্যে গোটা বিশ্ব সেটি পর্যবেক্ষণ করতেছে, এবং কি শেখ হাসিনার যে রিজাইন নেই বা তার যে পদত্যাগ পত্র নেই সেটিও কিন্তু বিশ্ব ইতিমধ্যে দেখতেছে। সেখানে সংঘর্ষ ঘটলো, একে অন্যকে দায়ী করলো। বৈষম্য বিরোধী আন্দোলন দায়ী করছে ছাত্রদলকে, ছাত্রদল দায়ী করছে বৈষম্য বিরোধী আন্দোলনকে, ছাত্র শিবিরকে, কেউ আবার দায়ী করছে যে এর মাঝে ছাত্র লীগ চলে এসেছে। সব মিলিয়ে একটা হজবরল অবস্থার জন্ম দিয়েছে কুয়েট। বিশেষ করে আওয়ামী লীগের লোকজন যে তাদের নতুন নেতৃত্ব দরকার, তো এখন কে নেতৃত্ব, বিভিন্ন ধরনের নাম শোনা যাচ্ছিল। এখন তাদের একজন হচ্ছেন কাদের সিদ্দিকী। এখন তিনি যেটা বলছেন সেটা হচ্ছে শেখ হাসিনা কিংবা তার পরিবারের কারো নেতৃত্ব শত বছরেও আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়াতে পারবে। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল রহস্যগুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আজ মাসেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে যাচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে ফিরবে। আজকের বাংলাদেশ, আজকের এই পরিস্থিতি যদি আপনি পর্যবেক্ষণ করেন তাহলে কিন্তু হিসাবটি আপনি চাইলে মিলিয়ে নিতে পারবেন। কেন মিলিয়ে নিতে পারবেন? যেমনটি বলা হয়েছিল 5 তারিখে এদেশের জনগণকে ধোঁকা দেওয়া হয়েছিল। মূলত শেখ হাসিনা গণভবন থেকে সরে গিয়েছে পদত্যাগ না করেই। এখন দেখা যাচ্ছে কি যে আদালতের একটি পাওয়ার নিয়ে তারা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে, যা দিয়ে বাংলাদেশ ইতিমধ্যে সন্ত্রাসবাদ এবং কি উগ্রবাদ, মৌলবাদ কায়েম করেছে। ইতিমধ্যে গোটা বিশ্ব সেটি পর্যবেক্ষণ করতেছে, এবং কি শেখ হাসিনার যে রিজাইন নেই বা তার যে পদত্যাগ পত্র নেই সেটিও কিন্তু বিশ্ব ইতিমধ্যে দেখতেছে। আপনারা জানেন যে মার্চ মাসে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার একটি পরিকল্পনা রয়েছে। আর আপনি কি মনে করেন যে মার্চ মাসে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে তাহলে কয় কোটি মানুষ যে আপনার এয়ারপোর্টে যাবে? ওই দিন কি আপনি বাংলাদেশের একজন জনগণকেও আপনি চাইলে কি মানে দাবিয়ে রাখতে পারবেন না? যদি শেখ হাসিনা বলে যে আমি ইমুক দিন বাংলাদেশে আসতেছি, ছাত্র সমাজ, তারপর আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, এগুলোকে দেখবেন একদিন আগেই দেখবেন যে দেশ ছাড়া হয়ে গেছে। আমি কেন বলতেছি এই কথাটি? কারণ এগুলো হচ্ছে বাস্তবতা। কারণ শেখ হাসিনার এখন পর্যন্ত কোনো রিজাইন পেপার দেখাতে পারেনি। তারা ইতিমধ্যে কোর্ট থেকে একটি আপনার নিয়ে স্পেশাল পাস নিয়ে তারা যে সরকার গঠন করেছে সেটিও কিন্তু ৭২-এর সংবিধান অনুযায়ী গঠন করেছে। ৭২-এর সংবিধান অনুযায়ী যদি তারা সেই শপথ নিয়ে থাকে তাহলে শেখ হাসিনা তো সেই সংবিধানই শপথ নিয়েছে। তাহলে শেখ হাসিনা যেহেতু আপনার রিজাইন পেপার নেই, তাহলে শেখ হাসিনাও তো বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করতে পারে। এটি অস্বাভাবিকের কিছু না। কিন্তু দিন শেষে আপনি গিয়ে দেখবেন যে শেখ হাসিনার যে বৈধতা সেটি কার্যকর হবে, এবং কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আপনার প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবে। আর যে নির্বাচন ইতিমধ্যে জপা হচ্ছে না, এই নির্বাচন আর 29 সালের আগে বাংলাদেশে হচ্ছে না, এটি আপনি ধরে নিতে পারেন। কারণ বাংলাদেশের যে পরিস্থিতি, সেনাবাহিনী ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে, এবং কি বাংলাদেশের যেই আপনার পরিস্থিতির মধ্যে আপনার বিশ্ব পর্যবেক্ষণ করতেছে, এবং কি এটি কিন্তু তারা বুঝতেছে যে বাংলাদেশ ইতিমধ্যে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়ে গেছে, যেটি আপনার শেখ হাসিনা বাংলাদেশে পাড়া দেওয়ার সাথে সাথে দেখবেন সব আপনার গর্তের ভিতর গিয়ে লুকিয়ে যাবে। কেন? আজকে আপনি দেখতেছেন যে আওয়ামী লীগের কেউ রাস্তায় নামতেছে না, কিন্তু দেখবেন যখন বলবে শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে তখন দেখবেন যে আপনি 5 তারিখের কি জনগণ আপনি মাঠে দেখছেন, এর চেয়ে আপনার 10 গুণ জনগণ দেখবেন আপনার এয়ারপোর্টে শুধু দাঁড়িয়ে রয়েছে। শুধু আপনার দেখবেন যে আপনার কুড়িল থেকে শুরু করে ওই দিক দিয়ে আপনার মতিঝিল থেকে শুরু করে একদম আপনার এয়ারপোর্ট পর্যন্ত, ওই দিক থেকে গাজীপুর থেকে শুরু করে নরসিংদী, আপনার গাউসিয়া থেকে শুরু করে দেখবেন পুরো রাস্তা
রাস্তাঘাট সব প্যাক আপ হয়ে গেছে। কেন? শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে। আপনি কি মনে করেন না যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী? আপনি কি বাংলাদেশের, আপনি যে নাগরিক বাংলাদেশ, আপনি এই জিনিসটা এই 7 মাসে কি আপনার এখনো বোধগম্য হয় নাই যে বাংলাদেশে ইতিমধ্যে একটি আপনার ক্রু চলতেছে এবং কি সকল রাজনৈতিক দলকে দিয়ে একটি ডগা খিচুড়ি আপনার ডক্টর ইউনূস পাকাচ্ছে? কেন পাকাচ্ছে আপনি জানেন? কারণ ডক্টর ইউনূস নিজেও জানে যে সে বাংলাদেশে থাকতে পারবে না। তারা গোটা বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চাচ্ছে, কিন্তু এটি হতে দেওয়া হবে না। সামনে দেখবেন জনগণ অবশ্যই এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং কি শেখ হাসিনা বাংলাদেশে আসলেই দেখবেন যে এই বাংলাদেশ পরিস্থিতি আবার পুনরায় আগের মতন ফিরে আসবে। হয়তো অনেকের কাছে কথাগুলো হাস্য রহস্য হতে পারে, কিন্তু বাস্তবের ঘটনা দেখবেন যে সামনে এটাই ঘটে যাচ্ছে এবং কি সেটি আপনারা নিজ চোখে দেখতে পারবেন। আপনারা ভাবতেছেন এদেশের জনগণ কথা বলতেছে না, আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে না। আপনি শুধু দেখেন শেখ হাসিনা শুধু বলবে যে আমি মুখ দিন বাংলাদেশে আসতেছি, বাংলার জনগণ দেখবেন যে কিভাবে বঙ্গবন্ধুর টানে, শুধু শেখ হাসিনার টানে যে রাস্তায় কিভাবে নেমে আসে এবং কি তাকে রিসিভ করার জন্য কিভাবে তারা এয়ারপোর্টে গিয়ে দাঁড়িয়ে থাকে লক্ষ লক্ষ এবং কি কয়েক কোটি মানুষ ওই দিন ঢাকা শহরে আপনার থাকবে। ছাত্ররা তো মাত্র 15 থেকে 20 লাখ লোক ঢাকা ছিল। শুধু শেখ হাসিনা এই বিষয়গুলো তদন্ত করার জন্য শুধু দেশ ত্যাগ করেছে, আর না হলে শেখ হাসিনা এগুলো বুঝতে পারতো না, কারণ তার কাছে সঠিক খবর যাচ্ছিল না। সেনাবাহিনী এর সাথে জড়িত, এটাও দেখবেন প্রমাণিত হবে সামনে, শুধু সময়ের অপেক্ষা। আমি আপনাদেরকে বললাম কথাটা লিখে রাখতে পারেন। শেখ হাসিনা গতকালকে একটা বার্তা দিয়েছেন, তিনি অচিরেই দেশে ফিরবেন। আর দেশে ফিরে তিনি যেটা করবেন, শহীদদের এই মুহূর্তে গত 5ই আগস্টের পরবর্তী সময় যারা মারা গিয়েছে তাদেরকে তিনি শহীদ হিসেবে আখ্যায়িত করছেন, তাদের মৃত্যুর বিচার নিশ্চিত করবেন। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসকেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তিনি বিচার করতে চান। তার দাবি যে 5ই আগস্ট সরকার পতনটা কোনো বৈষম্য বিরোধী আন্দোলন ছিল না, কোনো গণ অভ্যুত্থান ছিল না, মাস্টারমাইন্ড মাহফুজের নেতৃত্বে মেটিকুলাসলি ডিজাইন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর টোটাল ঘটনাটাই ছিল ক্ষমতা দখলের জন্য। এরকম নানান বক্তব্য তিনি যখন দিচ্ছেন, অপরদিকে বাংলাদেশের পরিস্থিতি গতকালকে থেকে আমরা যা দেখছি, ক্ষমতাকে কেন্দ্র করে ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধীরা তাদের আবার এক গ্রুপ আরেক গ্রুপে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত ঘোষণা করছে। একটা সার্বিক ক্যাওস পরিস্থিতি যখন হচ্ছে, তখনই টুস করে যুবলীগ আবার এক ঘটনা ঘটা দিতে গেছিল না, মোটামুটি ঘটাই দিছে। সেইটার এগেনস্টে বৈষম্য বিরোধীরা আবার পাল্টা অ্যাকশনে যাচ্ছে। এখন আমি যতটুকু দেখছি, বৈষম্য বিরোধী ছাত্রদের এখন ছাত্র বলতে আসলে কারা, যারা এই দলটাকে পরিচালনা করছেন তারা কেউই ছাত্র নাই এই মুহূর্তে। আমরা যদি দেখি, হান্নান মাসুদ পড়াশোনা শেষ, হাসনাত আব্দুল্লাহ পড়াশোনা শেষ, সাজিদ আলম পড়াশোনা শেষ, এদের অনেকে অনেক আগেই শেষ করেছে। নাহিদ, আসিফ, তারপর হচ্ছে আপনার কি বলে যে মাহফুজ, এরা কেউ কিন্তু ছাত্র না, সাবেক ছাত্র। বাট ছাত্রদের উপর ভিত্তি করেই তারা এই মুহূর্তে রাজনীতিটা বা রাজনৈতিক দলটাকে গঠনের চেষ্টা করছেন। তো এই অবস্থায় যুবলীগের পোলাপাইন, ছাত্র শিবিরের পোলাপাইন, ছাত্র দলের পোলাপাইন, নিজেদের মধ্যে বিভাজিত পোলাপাইন, সবাইকে কিন্তু এক হাতে সামলাতে হচ্ছে। আর এটা একটা হিউজ চ্যালেঞ্জিং কাজ কিন্তু আমার মনে হয় যে এই বৈষম্য বিরোধীদের জন্য তৈরি হয়ে যাচ্ছে। আর এই টোটাল সিচুয়েশনের মাঝখানে আওয়ামী লীগ গতকালকে আপনার একটা মশাল মিছিলের ডাক দিয়েছিল। তো যেই মশাল মিছিলের ডাক দিয়েছে সাতক্ষীরায় জেলা যুবলীগ, তারা আবার সেই মশাল মিছিলের কি বলা যায় একটা ট্রেইলার আমরা দেখলাম যে গত পরশুদিন রাতে আপনার সাতক্ষীরা যুবলীগের একটা মশাল মিছিল বের হয়েছিল। আর এই যুবলীগের মশাল মিছিলের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, উপজেলা ছাত্রদল এবং ছাত্র শিবিরের যৌথ উদ্যোগে তারা আরেকটা মিছিল করেছে। আমি এই জিনিসটা পজিটিভ ছাত্রদের জন্য বা রাজনৈতিক দলগুলোর জন্য, যেখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেখানে আবার তারা সারা বাংলাদেশে আলাদা হলেও এক হয়ে যায়। এটার মেইন কারণ হচ্ছে কি, তাদের সবার একটা কমন সূত্র হচ্ছে আওয়ামী লীগ। ইভেন আওয়ামী লীগ অনেক ভয়ঙ্করভাবে রিটার্ন করবে, অনেক কিছু ঘটাবে, এই সেন্সটা প্রত্যেকেরই কাজ করছে, সমন্বয় থেকে শুরু করে সবার। সো তারা জানে যে আমরা মারামারি করি, ঠিক আছে, কাউকে দেশ ছাড়তে হবে না, কাউকে জেলে যেতে হবে না, কারণ সবাই ক্ষমতাকে ব্যবহার করছি। কিন্তু যদি আওয়ামী লীগ ঢুকে যায়, যুবলীগ দাঁড়ায় যায়, ছাত্রলীগ দাঁড়ায় যায়, তাহলে কি হবে? সবাইকে এরা এসে অত্যাচার করবে, জেলে দিবে, ফাঁসিও দিবে কাউরে, তারপর হচ্ছে যে মামলা হবে, বাড়িঘর আগুন দিয়ে পোড়াই দিবে, কারণ এগুলো তো ঘটছে মাঝখানে। তো এই টোটাল বিষয়টার কারণে এত অনৈক্যের মধ্যেও যখনই যুবলীগ কোনো ঘটনা করছে, ছাত্রলীগ কোনো ঘটনা করছে, আপনি দেখবেন সবাই তারা একটা টিম। সারা বাংলাদেশে অনেক কিছু করে, কিন্তু যখনই আওয়ামী লীগ রিলেটেড কোনো বক্তব্য আসে তখন সবাই এক হয়ে যায়। শেখ হাসিনার দেশে ফিরে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিচার করার যে বক্তব্যগুলো তিনি দিচ্ছেন, এই মুহূর্তে রাইট নাও আওয়ামী লীগের জন্য অনেক খারাপ একটা অবস্থা নিয়ে আসতেছে। এটা কেন নিয়ে আসতেছে বলি, যে এটাতে তো ভয় তৈরি হচ্ছে। তিনি বলছেন যে ডেভিল হান্টের ডেভিল কারা, আওয়ামী লীগকে বাইচা সরকার টার্গেট করিয়া সবাইকে অ্যারেস্ট করছে। সো এই ডেভিল হান্ট শুধু আওয়ামী লীগের জন্য, দেশে আর কোনো ডেভিল নাই, তিনি তার বক্তব্যে যেটা আমি দেখলাম যে তিনি বলছেন। তো সেই টোটাল জায়গা থেকে আওয়ামী লীগ ফিরে আসলে দেশে কি করবে না করবে, এই যে বক্তব্যগুলা রাইট নাও প্রত্যেকটা আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য বিপদ ডেকে আনতেছে। কেন? সরকার যখন ভয় পাচ্ছে তখন তারা কি করতেছে, যে প্রত্যেকটা জেলা, উপজেলা, গ্রাম পর্যায়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যারা অপরাধী আছেন তারাও যেমন গ্রেপ্তার হচ্ছে, এর বাইরে অনেকে কিন্তু এখানে গ্রেপ্তার হয়ে যাচ্ছে। যেন কোনো ধরনের পরিকল্পনা, যে শেখ হাসিনা তো আকাশ থেকে পড়বেন না, একটা প্ল্যান থাকবে, বাংলাদেশে ঢোকার জন্য একটা দেশের আভ্যন্তরীণ কি বলা যায় প্রস্তুতি থাকবে। তো সরকারের জায়গা থেকে এই ধরনের কোনো রকম পরিস্থিতি বা প্রস্তুতি বা পরিকল্পনাকে বাস্তবায়ন করতে দিবে না।
দেখেন ইলিয়াসকে হত্যা করতে চাইছে আমেরিকা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট, আবার পিএইচডি করেছে। শুনেন, ইসলাম যদি আমাকে অ্যালাউ করতো কাউকে খুন করা, 1 নম্বরে আমি খুন করতাম, দিস গোয়িং টু লাইফ, 1 নম্বরে আমি খুন করতাম ওই কি বলে ইলিয়াসকে। ইজ অ্যানাদার ট্যালেন্টেড বাট ভেরি ডিপলি রুটেড উইদিন দ্য রং প্রসেস এন্ড দিস হাসানাত গাই। প্রিয় দর্শক, এক কুলাঙ্গার আমেরিকাতে বসে সাংবাদিক ইলিয়াস হোসেনকে হত্যা করার জন্য পরিকল্পনা এসেছে, সেই পরিকল্পনার ভিডিওটি আজকে ভাইরাল হয়েছে। আর সেই পরিকল্পনার ভিডিওটি প্রকাশ করেছেন ডক্টর পিনাকি ভট্টাচার্যর ইউটিউব চ্যানেলের আজকের এই মুহূর্তে তার ভিডিওর মাঝে। প্রিয় দর্শক, আমরা সেই ভিডিওর কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরবো। আর পিনাকি ভট্টাচার্য আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, বাংলাদেশের এই মুহূর্তে আওয়ামী সরকারকে পুনর্বাসন করার দায়িত্ব কে নিয়েছেন, কাকে দিয়েছেন, ভারত কাকে দিচ্ছেন এবং কেন দিচ্ছেন, নরেন্দ্র মোদীকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সব নথিতে ভেসে এসেছে ভারত সরাসরি জড়িত। ভারতের একটি বাহিনী সরাসরি বাংলাদেশে এসে 24-এ আমাদের তরুণ সমাজের উপরে সরাসরি গুলি করেছে, সরাসরি হত্যা করেছে। তাই পাশের দেশ থেকে ফোর্স এসে, সরকারি লোক এসে বাংলাদেশের জনগণকে হত্যা করার দায়ে নরেন্দ্র মোদী ফেসে যাবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর সেই ফেসে যাওয়া থেকে বাঁচার জন্য নরেন্দ্র মোদী এখন শেখ হাসিনাকে নিয়ে এসে বাঁচার জন্য সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের বক্তব্যটা শুনলেন, যে ইলিয়াস হোসেন ভাইকে খুন করার জন্য আমেরিকাতে যে কথা বলেছেন, সে আওয়ামী লীগের আবার আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, ডক্টরেট করা মেধাবী শিক্ষিত মানুষ। তারা এখন কাদেরকে দোষারোপ করছে? ডক্টর পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন কি মনে করছে যে এবারের আন্দোলন সংগ্রামে তারাই অবদান রাখার কারণে বিদেশে প্রবাসী থেকে আমরা যারা অবদান রাখার চেষ্টা করছি আপনাদেরকে নিয়ে, তাদের কি মনে করছে যে সরকার হটানোর জন্য মূল ব্যক্তি? প্রিয় দর্শক, এই পুলিশকে যখন একটু রিফর্ম করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে পুলিশকে যখন গঠন করা হচ্ছে, তখন নাকি পুলিশকে এই রাহুমুক্ত করা যাচ্ছে না, বাংলাদেশের কোনো একটা রাজনৈতিক দল সেখানে হস্তক্ষেপ করছে, পুলিশের মধ্যে সৎ মানুষদেরকে সামনে আনা বা পুলিশের মধ্যে অসৎদেরকে বাদ দেওয়ার বিষয়ে নাকি অসহযোগিতা করছে। অনেকেই বলছেন, বিশেষ করে আওয়ামী লীগের লোকজন, যে তাদের নতুন নেতৃত্ব দরকার। এখন দেখা যায় যে এই ক্যাটাগরির যত নেতা আছেন মোটামুটি বেশিরভাগই বিদেশ অথবা জেলে। তো এখন কে নেতৃত্ব নেবে? বিভিন্ন ধরনের নাম শোনা যাচ্ছিল। এখন তাদের একজন হচ্ছেন কাদের সিদ্দিকী। এবং কাদের সিদ্দিকী গতকাল সোমবার দৈনিক সমকালের সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং বিভিন্ন বিষয়, নেতৃত্ব, এইসব নিয়েও কথা বলেছেন। এখন তিনি যেটা বলছেন সেটা হচ্ছে শেখ হাসিনা কিংবা তার পরিবারের কারোর নেতৃত্ব 100 বছরেও আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়াতে পারবে না। অর্থাৎ তিনি এটা বলছেন যে শেখ হাসিনা বা শেখ পরিবারের নেতৃত্বের আর দরকার নেই এবং এটা ইফেক্টিভ না আওয়ামী লীগের জন্য। এখন কারো কারো ধারণা শেখ পরিবারই কেউ নেতৃত্ব হলে ভালো হবে। তিনি বলছেন এটা বলছেন কাদের সিদ্দিকী। তিনি বলছেন যে কারো কারো ধারণা শেখ পরিবারের নেতৃত্ব হলে ভালো হবে, কিন্তু কাদের সিদ্দিকী মনে করছেন এই ধারণা কাজে আসবে না। তিনি মনে করছেন যে তৃণমূল থেকে নেতৃত্ব উঠে আসলে বঙ্গবন্ধু, ভাসানী, শামসুল হক, সোহরাওয়ার্দী দল, আওয়ামী লীগ আরো এগিয়ে যাবে। তিনি বলছেন কাদের সিদ্দিকী, আওয়ামী লীগের কিছু লোকের বিশ্বাস যে শেখ হাসিনা 2-1 মাসের মধ্যেই চলে আসবেন। তবে এটা হতে পারে, তবে আমি বিশ্বাস করি না। এটা হচ্ছে কাদের সিদ্দিকীর কথা। অর্থাৎ তিনি এটা বোঝাতে চাচ্ছেন যে বড় কোনো রাষ্ট্র, আমেরিকা, রাশিয়া, এরকম কোনো রাষ্ট্র, তারা চাইলে বিভিন্ন তদবির ধান্দা করে কাউকে ক্ষমতায় বসাইতে পারে, কিন্তু কাদের সিদ্দিকী বিশ্বাস করেন না যে শেখ হাসিনাকে কেউ এনে বসিয়ে দেবে। তবে তিনি এটাও বলছেন যে ভুল স্বীকার ও ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে শেখ হাসিনা রাজনীতিতে ফিরতে পারবেন, সুযোগ আছে, তবে তার পথ খুবই দীর্ঘ হবে। এখন এটা ছাড়াও কাদের সিদ্দিকী বলছেন হাসিনা তার শাসনের প্রথম 3 বছরের পর থেকে রাজনীতির ক্ষতি করেছেন এবং সেই জন্য তিনি দল থেকে বেরিয়ে এসেছেন। অর্থাৎ তিনি আওয়ামী লীগে ছিলেন, আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসার কারণ তিনি বলছেন যে শেখ হাসিনা যখন দেখলেন বছর 3 পরেই রাজনীতির ক্ষতি করছেন, বঙ্গবন্ধুর ক্ষতি করছেন, আওয়ামী লীগের ক্ষতি করছেন, তখন তিনি তার এটা ভালো লাগে না, তিনি বেরিয়ে এসেছেন। এবং তিনি এটাও বলছেন যে শেখ হাসিনা শুধু তাকে নয়, তুফাইল আহমদ, আব্দুর রাজ্জাক, ডক্টর কামাল হোসেন, লতিফ সিদ্দিকী অনেককেই তিনি অপমান করেছেন। এবং তিনি এটা বলছেন যে হাসিনার দায়িত্ব ছিল বঙ্গবন্ধুকে প্রিয় করে তোলা, কিন্তু তিনি সেটা করেননি, উল্টো চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এখন তাকে প্রশ্ন করেছে সাংবাদিক কাদের সিদ্দিকী যে আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয় আওয়ামী লীগের, আপনি নিবেন কিনা? তিনি বলছেন উত্তরে যে আমি আগ বাড়িয়ে কিছু বলি না, অতীতে বলিও নি, তবে মানুষের কাছ থেকে কোনো প্রস্তাব এলে সেটা আবার ফিরিয়েও দেই না, মানুষের পক্ষেই আমি ছিলাম এবং থাকি। এখন তাতে বোঝা যাচ্ছে যে তিনি অনেকটাই রাজি, নিমরাজি। যদি শেখ হাসিনা তাকে বলেন দায়িত্ব নিতে, তিনি হয়তো নেবেন, তিনি এই কথা প্রত্যাখ্যান করেননি।
তিনি শুধু শেখ হাসিনার সমালোচনা করেননি, সরকার এবং বৈষম্য বিরোধীদেরও সমালোচনা করেছেন এবং বলেছেন ডক্টর ইউনূসের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো, কিন্তু তিনি রাষ্ট্র পরিচালনা ভালোভাবে করতে পারছেন। এবং তিনি এটাও বলছেন যে জামাত যদি যতদিন ক্ষমা না চাইবে ততদিন পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না। এবং তিনি কথা প্রসঙ্গে এটাও বলেন যে আমার বোনের, মানে শেখ হাসিনার কথা বলছেন, আমার বোনের ভুলেই জন্যই আমি অপমানিত হয়েছি। এখন এখানে দেখা যাচ্ছে যে তিনি শেখ হাসিনার সমালোচনা করছেন, আবার বলছেন আমার বোন। তার সম্পর্কে পারিবারিক পর্যায়ে, মানে তারা শেখ হাসিনা এবং কাদের সিদ্দিকীর সম্পর্কটা হচ্ছে অনেকটা পারিবারিক পর্যায়ে। বঙ্গবন্ধুকে তিনি পিতা মনে করতেন এবং এই যে শেখ হাসিনার আমলে যখন তার বা তার দলের উপরও অনেক আক্রমণ হয়েছে, সেই সময় দেখা গেছে যে কাদের সিদ্দিকী তার পরিবার নিয়ে শেখ হাসিনার সাথে দেখা করেছেন। এখন তাকে যদি দলের দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, অনেকেই মনে করেন তিনি উড়িয়ে দেবেন, এবং যদি সেটা শেখ হাসিনা তাকে দায়িত্ব নিতে বলেন তাহলে তিনি হয়তো নেবেন। তাদের ব্যক্তিগত সম্পর্ক এখনো অটুট অনেকে মনে করেন। এবং আওয়ামী লীগের দুর্যোগে, বিশেষ করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর প্রথম প্রতিবাদকারী হচ্ছিলেন তিনি। যখন আওয়ামী লীগের লোকজন সব পালিয়েছিল তখন এই কাদের সিদ্দিকী প্রতিবাদ করেছিলেন। এবং এইবারও দেখলাম যখন শেখ হাসিনা সরকারের পতন হয়, এবং 15ই আগস্ট 32 নম্বরে ফুল নিয়ে কেউ যায়নি, কোনো আওয়ামী লীগকে দেখা মেলেনি, তখন এই কাদের সিদ্দিকী ফুল নিয়ে এই ঝুঁকির মধ্যে তিনি গেছেন, তার গাড়িতে হামলা হয়েছে, কিন্তু তিনি থেমে থাকেন না। তিনি প্রমাণ রেখেছেন যে তিনি হচ্ছেন বঙ্গবন্ধুর প্রকৃত প্রেমী। তো এখন এই ইস্যুতে যদিও রাজনৈতিক দ্বন্দ্ব তাদের থাকতে পারে, কিন্তু কেউ কেউ মনে করেন শেখ হাসিনা হয়তো কাদের সিদ্দিকীকে ডাকতেও পারেন, এবং ডাকলে কাদের সিদ্দিকী দায়িত্ব নেবেন এবং হয়তো আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। কারণ কাদের সিদ্দিকীর সাথে বর্তমান সরকারেরও একটি ভালো সম্পর্ক রয়েছে এবং ব্যালেন্স করে হয়তো তিনি আগাইতে পারবেন। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।